এদিকে গভীর রাতে ইরানের দফায় দফায় হামলায় বাংকারে ছুটছে লক্ষ লক্ষ ইসরায়েলি বাসিন্দারা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আয়াতুল্লাহ খামেনির রক্তের বদলা নিতে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণাত্মক অভিযান শুরু করেছে ইরান। তেহরান এবার এমন এক কৌশলে যুদ্ধে নেমেছে যা নিয়ে তাজ্জব বনে গেছেন বিশ্বের তাবর প্রতিরক্ষা বিশ্লেষকরা। বলা হচ্ছে এই কৌশলে ইরান শুধু সপ্তাহ কিংবা মাস নয়, বরং বছরের পর বছর ধরে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। এদিকে এবার দুবাই কুয়েতে মার্কিন বাহিনীর ওপর ভয়াবহ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল মিলে যে পরিস্থিতি তৈরি করলো মধ্যপ্রাচ্যে, তাতে বলা হচ্ছে পশ্চিম এশিয়ার অন্তত 10টা দেশে যুদ্ধ ছড়ায় পড়ছে। মুহুর্মুহু হামলা চলছে ক্ষেপণাস্ত্র, লড়াকু, ড্রোনের। আনন্দবাজার একটা পত্রিকা রিপোর্ট প্রকাশ করছে, তাতে বলা হচ্ছে শনিবারের হামলার প্রাথমিক ধাক্কা কাটিয়ে গোটা পশ্চিম এশিয়া জুড়ে প্রত্যাঘাত শুরু করেছে ইরান। এদিকে খেলা শুরু, ইরানকে অস্ত্র দিচ্ছে চীন। ইরান যুদ্ধ নিয়ে পিলে চমকানো তথ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানে হামলার আগে পরে একটি দুটি নয়, অসংখ্য ভুল করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র, আর সেই ভুলের খেসারত দিতে হচ্ছে বড্ড চড়া দামে। খোদ পশ্চিমা বিশ্লেষকরাই বলছেন এমন সব কথা। এদিকে এবার ইরানের পক্ষ নিয়ে সরাসরি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। কিম জং উনের এমন ঘোষণায় কাঁপছে বিশ্ব রাজনীতি। এদিকে গভীর রাতে ইরানের দফায় দফায় হামলায় বাংকারে ছুটছে লক্ষ লক্ষ ইসরায়েলি বাসিন্দারা। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আগুন। গভীর রাতে ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান। 1 ঘন্টার ব্যবধানে কমপক্ষে 3 দফা হামলা হয়। সাইরেনের শব্দে কেঁপে উঠেছে তেল আবিব, হাইফা, জেরুজালেম। শহর জুড়ে বাংকারে ছুটছে লক্ষ লক্ষ ইসরায়েলি বাসিন্দা। রাস্তায় নেমেছে আতঙ্কের ছায়া। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গভীর রাতে নতুন করে মিসাইল নিক্ষেপ করে তেহরান। দক্ষিণাঞ্চল জুড়ে সতর্কতা সাইরেন বেজে ওঠে। বাসিন্দারা ছুটে যান আশ্রয় কেন্দ্রে। আকাশে ইন্টারসেপ্টার মিসাইলের ঝলকানি, বিস্ফোরণের শব্দ, পুরোটাই যেন এক সিনেমার দৃশ্য। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন রণতরীতেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এদিকে এবার দুবাই কুয়েতে মার্কিন বাহিনীর উপর ভয়াবহ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার 3 মার্চ সকালে আল জাজিরার লাইভ আপডেটে এ খবর জানানো হয়। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে যে তাদের নৌবাহিনী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের সাহায্যে একটি জটিল হামলা চালিয়েছে। এছাড়া আইআরজিসি কুয়েতের আরিফজান ঘাঁটিতেও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। এ প্রসঙ্গে আইআরজিসি জানিয়েছে, কুয়েতে মার্কিন সেনাদের আবাসনস্থল আরিফজান ঘাঁটিতে তারা 10টি ড্রোনের সাহায্যে নতুন দফায় হামলা চালিয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী প্রতীকী ড্রোনই সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। তবে এই হামলার বিষয়ে কুয়েত সরকার বা মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অপরদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে আইআরজিসি। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হবে। এদিকে খেলা শুরু, ইরানকে অস্ত্র দিচ্ছে চীন। ইরান যুদ্ধ নিয়ে পিলে চমকানো তথ্য। ইরান থেকে একের পর এক মিসাইল আছড়ে পড়ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ আরও বেশ কিছু প্রতিবেশী দেশে। এছাড়া লক্ষ্যবস্তু হয়েছে ইসরায়েল ও মার্কিন রণতরী। ইরানের এই হঠাৎ আক্রমণে দিশেহারা ইসরায়েল, আমেরিকা। এই পরিস্থিতিতে ব্লুমবার্গের এক প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ইরানকে সরাসরি অস্ত্র দিচ্ছে চীন। কেননা সংঘাত শুরুর কয়েকদিন আগেই তেহরান চীনের কাছ থেকে ক্রয় করেছে সুপারসনিক জাহাজ, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র CM-302। শব্দের 3 গুণ গতিতে ছুটতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র প্রায় 290 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। যদিও চীন বারবার দাবি করেছে তারা ইরানকে অস্ত্র দিচ্ছে না, কিন্তু সাম্প্রতিক সরবরাহ ও ব্লুমবার্গের প্রতিবেদনে বোঝা যায় বেইজিং আড়ালে ইরানকে অস্ত্র সহায়তা দিচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলা বেড়েছে এবং ইরান একের পর এক হামলা অব্যাহত রেখেছে। এদিকে ইরানের পক্ষ নিয়ে সরাসরি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। কিম জং উনের এমন ঘোষণায় কাঁপছে বিশ্ব রাজনীতি। ইসরায়েলের আগ্রাসন রুখতে পিয়ংইয়ং এখন ইরানের পাশে।
কিম জানিয়েছেন উত্তর কোরিয়া সেনাবাহিনী ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইউনিট এখন সর্বোচ্চ সতর্কতায়। পশ্চিমা চাপের মুখে ইরান এখন আর একা নয়, বরং আরও শক্তিশালী। আয়াতুল্লাহ খামেনির রক্তের বদলা নিতে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণাত্মক অভিযান শুরু করেছে ইরান। তেহরান এবার এমন এক কৌশলে যুদ্ধে নেমেছে যা নিয়ে তাজ্জব বনে গেছেন বিশ্বের তাবর প্রতিরক্ষা বিশ্লেষকরা। বলা হচ্ছে এই কৌশলে ইরান শুধু সপ্তাহ কিংবা মাস নয়, বরং বছরের পর বছর ধরে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। 7 মাস আগেও যে ইরান ছিল অনেকটা রক্ষণাত্মক, সেই ইরান এবার নতুন কৌশলে দেখাচ্ছে চরম আক্রমণাত্মক রূপ। আর অর্থের হিসেবে ইরানের এসব আক্রমণ তুলনামূলক সস্তা, কিন্তু ইরানি আক্রমণ ঠেকাতে গিয়ে কারি কারি টাকা খরচ হচ্ছে আমেরিকা, ইসরায়েল কিংবা আরব শেখদের। ইরান যেমন প্রতিশোধ নিবে তা গুণাক্ষরেও ভাবতে পারেনি আমেরিকা, ইসরায়েল গং। এই অবস্থা কয়েকদিন চলতে থাকলে তাদের আত্মসমর্পণ হয়ে উঠবে অবধারিত। দর্শক, ইরান যে কৌশলে যুদ্ধ করছে তা শত্রুদের কাছে বেশ রহস্যময়। গত বছরের জুনের যুদ্ধে ইসরায়েল ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে আকাশপথে হামলা চালিয়ে তাদের মূল শক্তিকে আঘাত করার চেষ্টা করেছিল। সে সময় আমেরিকার বাংকার বাস্টার বোমাগুলো যখন নাতাঞ্জ বা ইস্পাহানে আঘাত করে তখন তেহরান কিছুটা প্রস্তুত ছিল, কিন্তু আজকের পরিস্থিতি ভিন্ন। 2026-এর এই সময়ে দাঁড়িয়ে ইরান আর কেবল নিজেকে বাঁচানোর চেষ্টা করছে না। সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর পর ইরানের কাছে এই যুদ্ধ এখন আর কেবল রাজনৈতিক নয়, বরং অস্তিত্ব রক্ষা এবং সম্মানের লড়াই। গত বছরের তুলনায় এবারের সবথেকে বড় পরিবর্তন হলো ইরান এখন আর পর্দার আড়াল থেকে যুদ্ধ করছে না। ইরান আগে মূলত লেবানন বা ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের উপর বেশি নির্ভর করত, কিন্তু এবারের হামলায় দেখা যাচ্ছে ইরান সরাসরি নিজের মাটি থেকে শত শত সহায়ক ড্রোন এবং উচ্চগতির ব্যালিস্টিক মিসাইল ছুটছে। একে বলা হয় আক্রমণাত্মক অসম যুদ্ধনীতি। সহজ কথায়, আগে ইরান ঢাল দিয়ে নিজেকে বাঁচাতো, এখন তারা সরাসরি তলোয়ার হাতে ময়দানে নেমেছে। যদিও তাদের বিমান বাহিনী আমেরিকা বা ইসরায়েলের তুলনায় দুর্বল, কিন্তু তাদের ড্রোন আর মিসাইল প্রযুক্তিতে তারা এতটাই উন্নতি করেছে যে আকাশপথে তারা এখন এক বড় আতঙ্ক। ইরানের বর্তমান যুদ্ধ কৌশলকে বিশ্লেষকরা বলছেন অসম সহনশীলতা। এটা অনেকটা এক আহত বাঘের মতো, যে জানে সে হয়তো ছোট ছোট আঘাত আটকাতে পারবে না, কিন্তু সে এমন এক কামড় দেবে যা প্রতিপক্ষকে কাঁপিয়ে দেবে। ইরান এখন তাদের মিসাইল সিটি বা মাটির গভীরে শহরগুলোর উপর ভরসা করছে। এগুলো হলো পাহাড়ের নিচে বা মাটির অনেক গভীরে তৈরি বিশাল সব সুড়ঙ্গ, যেখানে হাজার হাজার মিসাইল ও ড্রোন মজুত রাখা হয়। ইসরায়েল বা আমেরিকা উপর থেকে বোমা ফেললে এই গুদামগুলোর খুব একটা ক্ষতি হয় না। ইরানের লক্ষ্য হলো প্রথম দফার হামলায় কিছু ক্ষয়ক্ষতি মেনে নেওয়া, কিন্তু নিজেদের পাল্টা আঘাত করার ক্ষমতা ধরে রাখা। গল্পের আরেকটি আকর্ষণীয় মোড় হলো ইরানের স্যাচুরেশন অ্যাটাক কৌশল। ইরান জানে তাদের একটি মিসাইল ইসরায়েলের আয়রন ডোম বা অ্যারোর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহজেই ধ্বংস করে দেবে। তাই তারা কি করছে? তারা একসঙ্গে 200-300 ড্রোন আর মিসাইল ছুড়ে দিচ্ছে। এতে হয় কি, প্রতিপক্ষের রাডার আর ডিফেন্স সিস্টেম বিভ্রান্ত হয়ে যায়, সব ড্রোন আটকানো সম্ভব হয় না। আর এই ফাঁকেই একটি শক্তিশালী মিসাইল গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। দুবাই বা আবুধাবি বিমানবন্দরে যে হামলাগুলি হয়েছে সেগুলো এই কৌশলেরই অংশ। দর্শক, ইরান জানে সরাসরি যুদ্ধে তারা হয়তো আমেরিকার বিশাল নৌবাহিনীর সঙ্গে পারবে না, তাই তারা তাদের ট্রাম্প কার্ড ব্যবহার করছে হরমুজ প্রণালী। এটি বিশ্বের এমন একটি সরু জলপথ যেখান দিয়ে পৃথিবীর মোট তেলের প্রায় 1/3 পার হয়। ইরানি বাহিনী জলপথ বন্ধের ঘোষণা দিয়েছে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় আকাশ ছোঁয়া হয়ে যাবে, যা পশ্চিমা দেশগুলোর অর্থনীতিতে ধস নামিয়ে দেবে। তারা যুদ্ধক্ষেত্রে জেতার চেয়ে অর্থনীতিতে আঘাত করে প্রতিপক্ষকে টেবিলে বসাতে চাইছে। এটি তাদের যুদ্ধের একটি বড় মনস্তাত্ত্বিক অস্ত্র। দর্শক, এখন প্রশ্ন আসে, এই লড়াই ইরান কতদিন টেনে নিতে পারবে? উত্তরটা কিছুটা জটিল, তবে বিশ্লেষকদের মতে ইরানি লড়াই বছরের পর বছর চালিয়ে যেতে সক্ষম। কেন? এর প্রথম উত্তর হলো সস্তা প্রযুক্তি। আমেরিকার একটা আকাশ প্রতিরক্ষা মিসাইল বানাতে যে খরচ হয়, ইরানের একটা শাহেদ ড্রোন বানাতে তার চেয়ে 1000 গুণ কম খরচ হয়। ইরান এই ড্রোনগুলো ঘরে বসেই হাজার হাজার সংখ্যায় বানাতে পারে, ফলে ছোট ছোট কিন্তু নিয়মিত হামলা চালিয়ে তারা প্রতিপক্ষকে ক্লান্ত করে দিতে পারে। দ্বিতীয়ত, ইরানিদের মানসিকতা। ইরানের রাজনৈতিক কাঠামো এমনভাবে তৈরি করা, তারা বাইরের চাপ সহ্য করতে অভ্যস্ত। দীর্ঘ সময় ধরে চলা নিষেধাজ্ঞার ফলে তারা নিজেদের সম্পদ দিয়ে টিকে থাকার বিদ্যা শিখে গেছে। তৃতীয়ত, ইরান একা নয়, তাদের সঙ্গে আছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর মতো শক্তিশালী বাহিনী। তারা উত্তর দিক থেকে ইসরায়েলকে ব্যস্ত রাখলে ইরান নিজের মূল শক্তিকে সুরক্ষিত রাখতে পারবে। তবে মুদ্রার উল্টো পিঠু আছে। ইরানের অর্থনীতি এখন খাদের কিনারায়। দীর্ঘমেয়াদী যুদ্ধ মানে সাধারণ মানুষের চরম দুর্ভোগ, যা থেকে অভ্যন্তরীণ বিদ্রোহের ভয় থাকে। এছাড়া পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস হয়ে গেলে তাদের দীর্ঘদিনের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা এখন মধ্যপ্রাচ্যে তাদের ইতিহাসের অন্যতম বড় সামরিক শক্তি মোতায়েন করেছে। 120টির বেশি অত্যাধুনিক যুদ্ধ বিমান এখন প্রস্তুত। তবে আমেরিকাও চায় না এক অন্তহীন যুদ্ধে জড়িয়ে পড়তে। ট্রাম্প ব্যবসায়ী মানুষ, তিনি হয়তো চাইবেন কয়েক সপ্তাহ বড় ধরনের ধ্বংসলীলা চালিয়ে একটা চুক্তিতে আসতে। অন্যদিকে ইসরায়েল এখন চাইছে ইরানের হুমকি চিরতরে শেষ করতে। কিন্তু ইরানের অদৃশ্য মিসাইল সিটি আর ড্রোনের ছড়াছড়ি ইসরায়েলের জন্য এক দীর্ঘমেয়াদী মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। 2025 সালের জুনের ইরান আর আজকের ইরানের মধ্যে তফাৎ হলো, তখন তারা ছিল সতর্ক রক্ষক, আর এখন তারা খেপাটে আক্রমণকারী। তারা বুঝে গেছে যে কেবল আত্মরক্ষা করে লাভ নেই, প্রতিপক্ষকেও ব্যথার ভাগ দিতে হবে। ইরান হয়তো এই লড়াইয়ে সামরিকভাবে আমেরিকা বা ইসরায়েলকে পরাজিত করতে পারবে না, কিন্তু তারা এমন এক পরিস্থিতি তৈরি করবে যেখানে যুদ্ধের খরচ জেতার আনন্দের চেয়েও বেশি হয়ে যাবে। তাদের এই মেপে মেপে করা হামলাগুলো আগামী কয়েক মাস বা এমনকি বছর ধরে চলতে পারে। লড়াইটা এখন আর কে কত শক্তিশালী তার নয়, বরং লড়াইটা হলো কে কত বেশি আঘাত সহ্য করেও দাঁড়িয়ে থাকতে পারে। ইরান এই সহ্য করার দৌড়ে বেশ দক্ষ, আর এটাই তাদের বড় শক্তি। ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল মিলে যে পরিস্থিতি তৈরি করলো মধ্যপ্রাচ্যে, তাতে বলা হচ্ছে পশ্চিম এশিয়ার অন্তত 10টা দেশে যুদ্ধ ছড়ায় পড়ছে। মুহুর্মুহু হামলা চলছে ক্ষেপণাস্ত্র, লড়াকু, ড্রোনের। আনন্দবাজার একটা পত্রিকা রিপোর্ট প্রকাশ করছে, তাতে বলা হচ্ছে শনিবারের হামলার প্রাথমিক ধাক্কা কাটিয়ে গোটা পশ্চিম এশিয়া জুড়ে প্রত্যাঘাত শুরু করেছে ইরান। ধারাবাহিক হামলা চলছে পশ্চিম এশিয়ার একের পর এক দেশে। সম্ভবত এতটা চিন্তা করতে পারেনি ইসরায়েল এবং আমেরিকা, তারা চিন্তা করতে পারেনি যে এইরকম ধকল কাটায় তারা ঘুরে দাঁড়ায় এইভাবে যুদ্ধটা ছড়ায় দেবে। এর আগে মনে আছে 7 মাস আগে একই অবস্থা ছিল। প্রথম দফায়
ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি, শীর্ষ 20 জন কমান্ডার নাই, 1 ডজনের উপরে পরমাণু বিজ্ঞানী নাই, তারপরেও কিন্তু এমন লড়াই শুরু করছিল ইরান, 12 দিনের মাথায় আমেরিকা একটা যুদ্ধবিরতিতে রাজি করাতে পারছিল বহু কসরত করে। এখন ইরান বলছে কোনো আলোচনা চলবে না, এবং খবরে প্রকাশ হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূতের সঙ্গে খুবই রাগান্বিত হয়ে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আকচি। তিনি অত্যন্ত ক্ষুব্ধ কণ্ঠে কথা বলেছেন, ফলে আলোচনাটা বেশি আগায়নি। এখন তলে তলে চেষ্টা চলছে যাতে ইরানকে নমনীয় করার জন্য, কিন্তু ইরান বলছে যে না, তারা শেষ পর্যন্ত দেখে ছাড়বে। আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির আঁচ ছড়িয়ে পড়েছে গোটা পশ্চিম এশিয়ার অন্তত 10টা দেশে উত্তেজনা ছড়িয়েছে। উড়ে আসছে ক্ষেপণাস্ত্র, ড্রোন। মঙ্গলবারও সৌদি আরবে, ইরাক, লেবাননে হামলা হয়েছে, ড্রোন আক্রমণ হয়েছে মার্কিন দূতাবাসী কুয়েতে এবং সৌদি আরবে, যার ফলে 2 দেশের দূতাবাস কিন্তু বন্ধ হয়ে গেছে। গত শনিবার আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হামলার প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠেই প্রত্যাঘাত শুরু করে ইরান। শুধু ইসরায়েল নয়, পশ্চিম এশিয়ায় যে দেশগুলোতে মার্কিন ঘাঁটি রয়েছে প্রায় সব দেশেই হামলা করেছে ইরান। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, কুয়েত, ইরাক, সিরিয়া, জর্ডানে হামলা চালায় তেহরান। এর মধ্যে বহু হামলা প্রতিহত করেছে আমেরিকার বন্ধু দেশগুলো। 4 দিন ধরে চলতে থাকা এই যুদ্ধ পরিস্থিতিতে ইরানেও যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে, 700 উপরে মারা গেছে। এখন কতজন ইরানে মারা যাবে, কি ধ্বংস হবে, এটা আর দেখবে না। তারা হচ্ছে যেসব দেশ খুব সুখে আমেরিকাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতেছিল, তাদের ঘুম হারাম করে দিচ্ছে। অলরেডি দেখছেন না, দুবাই থেকে সমস্ত ধনকুবেরা তারা পালাচ্ছে, জেট বিমান ভাড়া করতেছে, প্রাইভেট জেট বিমান, সেই ভাড়াও পাওয়া যাচ্ছে না, আকাশ ছোঁয়া দাম, তারপরেও তারা পালানোর চেষ্টা করছে। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র আশ্রয় পড়ছে ইরানের রাজধানী তেহরানে। সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র পড়েছে তেহরান এবং তার সংলগ্ন এলাকাতেই। ইরানের দক্ষিণ প্রান্তে মিনাফ শহরে একটি স্কুলে হামলা হয়েছে, যেখানে প্রথম দিনই 150 বেশি ছাত্রী নিহত হয়। এছাড়া ইরানের আরো অন্তত 18টি জায়গায় হামলা চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল। ইরানও সব মিলিয়ে পশ্চিম এশিয়ায় অন্তত 19টি জায়গায় প্রত্যাঘাত করেছে। এর মধ্যে যেমন ইসরায়েল রয়েছে, তেমনি রয়েছে আমেরিকার অন্য বন্ধু দেশগুলো। এখন এটার একটা ফয়সালা কিভাবে হবে এখনো অস্পষ্ট। ইরান এই মুহূর্তে আলোচনায় যাবে না। আর আমেরিকা পরিস্থিতি বুঝতে পারছে যে বিভিন্ন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো থেকে তাদের লেজ গোটায় পালাচ্ছে, তাদের নাগরিকদেরকে বলছে পালা যাও, তোমাদেরকে নিরাপত্তা দিতে পারবো না। ফলে আমেরিকাও চিন্তায় পড়ছে, এখন বলছে যে চিরকাল যুদ্ধ চালানোর মতন অস্ত্র তাদের মজুদ আছে। তারপরে ওদের যে মার্কো রুবিও বলছে যে তারা যদি খামেনিকে হত্যা না করতো তাহলে তাদের বহু মানুষ, বা এমনকি ট্রাম্প নিজেও বলছে যে খামেনি তাকে টার্গেট করছিল, তাকে মারার আগে সে খামেনিকে মেরে দিছে। তো এইগুলো কথার অর্থ হলো যে এখন জাস্টিফাই করার চেষ্টা করতেছে আমেরিকা যে তার হামলাকে। পরিস্থিতি এবারের ইতিমধ্যে জ্বালানি তেলের দাম বাড়ানোর উপক্রম হয়েছে, কারণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। শত শত জ্বালানি ট্যাঙ্ক নিয়ে জাহাজ অপেক্ষা করছে, কিন্তু হরমুজ প্রণালী ক্রস করতে পারছে না। ফলে সংকট 1 সপ্তাহের মধ্যেই একটা ব্যাপক আকার ধারণ করবে, এবং যার দায় মার্কিন যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে। হামলার আগে পরে একটি দুটি নয়, অসংখ্য ভুল করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র, আর সেই ভুলের খেসারত দিতে হচ্ছে বড্ড চড়া দামে। খোদ পশ্চিমা বিশ্লেষকরাই বলছেন এমন সব কথা। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর যে অজেয় ভাবমূর্তি ছিল, তা যেন এখন এক বিশাল প্রশ্নবোধকের সামনে দাঁড়িয়ে। বিশেষ করে ইরানে হামলার পরিকল্পনা এবং এর পরবর্তী প্রতিক্রিয়া মূল্যায়নে ইসরায়েল এবং তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের গণিত যে মারাত্মকভাবে ভুল ছিল, তা এখন সমরবিদদের আলোচনায় উঠে আসছে বারবার। বিশ্লেষকদের মতে তেল আবিব এবং ওয়াশিংটন এমন কিছু কৌশলগত ধারণা নিয়ে এগোচ্ছিল যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না, আর এই ভুল অনুমানের উপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্তগুলোই এখন বুমেরাং হয়ে ফিরে আসছে। ট্রাম্প প্রশাসনের আমলে ইসরায়েলি সামরিক সক্ষমতা এবং তাদের গোয়েন্দা তৎপরতা নিয়ে অনেক প্রশংসা শোনা গেলেও বর্তমান সংঘাতের ময়দানের ভিন্ন চিত্র ফুটে উঠছে। সমরবিদদের মতে ইসরায়েলি গোয়েন্দারা পরপর 3টি বড় ধরনের কৌশলগত ভুল করেছেন। তাদের প্রথম ভুলটি ছিল গত বছরের জুন মাসে। সে সময় ইসরায়েলি নীতি নির্ধারকদের ধারণা ছিল একটি ডিক্যাপিটেশন স্ট্রাইক বা শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালালে ইরানের শাসন ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তারা বিশ্বাস করেছিল কাঠামোর উপর থেকে নেতৃত্ব সরিয়ে দিলেই পুরো রাষ্ট্র ব্যবস্থা ধসে যাবে। কিন্তু বিশ্লেষকরা বলছেন ইরানের শাসন ব্যবস্থা একক কোনো ব্যক্তির উপরে যতটা না নির্ভরশীল, তার চেয়ে অনেক বেশি আদর্শিক এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর দাঁড়িয়ে, যা ইসরায়েল বুঝতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলি গোয়েন্দাদের দ্বিতীয় বড় ভুলটি ধরা পড়ে চলতি বছরের জানুয়ারিতে। সে সময় ইরানের অভ্যন্তরে একটি কৃত্রিম এবং পরিকল্পিত বিদ্রোহের আবহ তৈরি করার চেষ্টা করা হয়েছিল। উদ্দেশ্য ছিল বিশ্ববাসীর কাছে এমন একটি চিত্র দাঁড় করানো যেন ইরান রাষ্ট্রটি ভেতর থেকেই ভেঙে পড়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো মনে করেছিল অর্থনৈতিক চাপ এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে জনগণকে রাস্তায় নামিয়ে আনা সম্ভব হবে, কিন্তু সমরবিদদের বিশ্লেষণ বলছে এই পরিকল্পনাটি ছিল মূলত বাস্তবতা বিবর্জিত। যদিও প্রথম দিকে ইরান সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল জনতা, কিন্তু তার পরপরই দেখা গেল আবার সরকারের প্রতি সমর্থন জানিয়ে লাখো মানুষ নেমে এসেছে রাস্তায়। তৃতীয় ধাপে ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকেও লক্ষ্য করে আরেকটি ডিক্যাপিটেশন স্ট্রাইক চালানোর জন্য উৎসাহিত করে। তাদের ধারণা ছিল ইরানে একটি স্বতঃস্ফূর্ত জনসমর্থন তৈরি হয়ে আছে, যারা তথাকথিত স্বাধীনতার জন্য অপেক্ষা করছে, যারা মধ্যপ্রাচ্যে আমেরিকার ভূরাজনৈতিক পরিকল্পনার অংশ হতে মুখিয়ে আছে। কিন্তু হামলার পর দেখা গেল সম্পূর্ণ উল্টো চিত্র। বিশ্লেষকরা বলছেন লাখ লাখ মানুষ প্রতিশোধের দাবি নিয়ে রাস্তায় নেমে আসায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পুরো অঙ্কটাই ওলটপালট হয়ে গেছে। জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে যে বিদেশি হস্তক্ষেপের মুখে ইরানিরা তাদের অভ্যন্তরীণ মতভেদ ভুলে একতাবদ্ধ হতে পারে।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই সংঘাতের ফলে পুরো অঞ্চল জুড়ে এখন মার্কিন দূতাবাস এবং সামরিক ঘাঁটিগুলোতে হামলার তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এখন এক অত্যন্ত জটিল এবং সংবেদনশীল পরিস্থিতির মুখোমুখি। বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নতুন করে দুশ্চিন্তা দেখা দিয়েছে। সামরিক বিশ্লেষকরা লক্ষ্য করেছেন উপসাগরীয় মিত্র দেশগুলোর প্রতিরক্ষা মিসাইল এবং ইন্টারসেপ্টরের মজুদ দ্রুত ফুরিয়ে যেতে শুরু করেছে। এই ঘাটতি মিত্রদের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে, যা যুদ্ধের দীর্ঘসূত্রতাকে আমেরিকার জন্য প্রতিকূল করে তুলেছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়েও এখন মুখ খুলছেন বিশেষজ্ঞরা। যদিও ইসরায়েল তাদের কতগুলি প্রতিরক্ষা মিসাইল ব্যবহার করেছে তা অত্যন্ত গোপনীয় তথ্য হিসেবে রাখে, কিন্তু বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সমরবিদরা বলছেন আকাশ থেকে ধেয়ে আসা প্রতিটি ইরানি মিসাইল ঠেকাতে ইসরায়েলকে 8টি, 10টি, এমনকি কখনো কখনো 12টি পর্যন্ত ইন্টারসেপ্টর বা প্রতিরোধী মিসাইল ব্যবহার করতে হচ্ছে। সাবেক ব্রিটিশ কূটনীতিক এবং গোয়েন্দা কর্মকর্তা অ্যালিস্টার ক্রুকের মতে ইরানের মিসাইলগুলি এখন পরিবর্তনশীল গতিপথ ব্যবহার করছে, অর্থাৎ এগুলো মাঝপথে দিক বদলাতে সক্ষম। এর ফলে ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও এগুলো শনাক্ত এবং ধ্বংস করতে হিমশিম খাচ্ছে। এর সোজা অর্থ হলো ইসরায়েল তার প্রতিরক্ষা মিসাইলের মজুদ অত্যন্ত দ্রুত গতিতে ব্যয় করে ফেলছে, যা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য মোটেও সুখকর নয়। কেবল মিসাইল নয়, টমাহক মিসাইলের ক্ষেত্রেও একই ধরনের সংকটের আভাস পাওয়া যাচ্ছে। সমর বিশেষজ্ঞদের অনুমান ছিল যুদ্ধ শুরুর আগে মার্কিন ডেস্ট্রয়ারগুলিতে প্রায় 500 থেকে 600 টমাহক মিসাইল মজুদ থাকতে পারে, কিন্তু ইরানের চলমান হামলায় ইতিমধ্যে সেই মজুদের বড় একটি অংশ ব্যবহার হয়ে গেছে, কারণ ইরানে যেসব লক্ষ্যবস্তুতে আঘাত হানা হচ্ছে তার বেশিরভাগই করা হচ্ছে টমাহক দিয়ে। যদি হামলার গতি এমন থাকে তবে আমেরিকার নিজস্ব সামরিক সক্ষমতা এবং বিশ্বজুড়ে তাদের রণকৌশলগত ভারসাম্য ঝুঁকির মুখে পড়তে পারে, এমনটাই মত বিশ্লেষকদের। এই যুদ্ধের আরেকটি রহস্যময় দিক হলো বোমা বর্ষণ শব্দটির ব্যবহার। সাধারণ মানুষের ধারণা হতে পারে যে ইসরায়েল বা আমেরিকান যুদ্ধ বিমান ইরানের আকাশে উড়ে গিয়ে বোমা ফেলছে, কিন্তু অ্যালিস্টার ক্রুকের মতো বিশেষজ্ঞরা বলছেন এখন পর্যন্ত আমেরিকান বা ইসরায়েলি কোনো বিমান ইরানের আকাশ সীমায় প্রবেশ করেছে এমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। মূলত ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতাকে ভয় পেয়েই হয়তো তারা সরাসরি বিমানের বদলে দূরপাল্লার মিসাইলের উপর নির্ভর করছে। সমরবিদদের মতে ইরানের আকাশ সীমা এখনো দুর্ভেদ্য রয়ে গেছে, যা মার্কিন এবং ইসরায়েলি পরিকল্পনাকারীদের জন্য বড় এক উদ্বেগের কারণ। ওয়াশিংটনের মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো এবং ইরান বিশেষজ্ঞ অ্যালেক্স ভাতানকার মতে ট্রাম্প প্রশাসন কোনো স্পষ্ট এবং টেকসই পরিকল্পনা ছাড়াই ইরানে হামলা শুরু করেছে। তিনি মনে করেন শুধু সামরিক অভিযানের মাধ্যমে শাসন ব্যবস্থা পরিবর্তন করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন একটি সুনির্দিষ্ট রাজনৈতিক প্রকল্প। ভাতানকার সতর্ক করে বলেন, যদি শাসন ব্যবস্থা পরিবর্তনের উদ্দেশ্য থাকে তবে এটি 4 দিন বা 4 সপ্তাহের কোনো অভিযান হবে না। এটি একটি দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী লড়াইয়ে পরিণত হতে পারে। ট্রাম্প অতীতে ইরাক যুদ্ধকে আমেরিকার বড় ভুল বলে অভিহিত করলেও এখন তিনি নিজেই ইরান নিয়ে একই ধরনের অনিশ্চয়তার দিকে এগোচ্ছেন কিনা সেই প্রশ্ন তুলেছেন এই বিশ্লেষক। ডেমোক্র্যাট এবং বিরোধী শিবিরের বিশ্লেষকরাও এই যুদ্ধের লক্ষ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রতিনিধি পরিষদের ইন্টেলিজেন্স কমিটির সদস্য জিম হাইমস প্রশ্ন তুলেছেন যে এই হামলার শেষ কোথায়। তিনি মনে করেন আকাশপথে বোমা হামলা চালিয়ে কোনো দেশে শাসন ব্যবস্থা পরিবর্তনের সফল উদাহরণ বিরল। মার্কিন সামরিক বাহিনী কোনো দেশে সন্তোষজনকভাবে শাসন ব্যবস্থা পরিবর্তন করতে পেরেছে এমন উদাহরণ নেই বললেই চলে। বিশ্লেষকরা বলছেন জনগণের সক্রিয় অংশগ্রহণ বা সরাসরি স্থলবাহিনীর উপস্থিতি ছাড়া ইরানের বর্তমান ব্যবস্থার পতন ঘটানো প্রায় অসম্ভব। আর সরাসরি স্থলযুদ্ধ শুরু করা মানেই হলো আমেরিকার জন্য আরেকটি অফুরন্ত যুদ্ধে জড়িয়ে পড়া। ইরানের সর্বোচ্চ নেতা এবং অন্যান্য শীর্ষ নেতাদের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর ট্রাম্প দাবি করেছেন ইরান এখন আলোচনায় আগ্রহী, কিন্তু বিশ্লেষকরা এই দাবিকে বাস্তবসম্মত মনে করছেন না। তেহরান ইতিমধ্যে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। অ্যালেক্স ভাতানকার ধারণা ট্রাম্প সম্ভবত ইরানের শাসন ব্যবস্থা পুরোপুরি পরিবর্তন করতে চাইছেন না, এর বদলে তিনি একটি দুর্বল শাসন ব্যবস্থা চান যা আমেরিকার স্বার্থের পরিপন্থী হবে না। কিন্তু ইরানের পাল্টা হামলার তীব্রতা এবং মার্কিন সেনাদের হতাহত হওয়ার ঘটনা ট্রাম্পকে আরো কঠোর অবস্থানে যেতে বাধ্য করতে পারে, যা পরিস্থিতির আরো অবনতি ঘটাবে। সর্বশেষ তথ্য অনুযায়ী ইরানের পাল্টা হামলায় কয়েকজন মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এই প্রাণহানি হোয়াইট হাউসের উপরে চাপ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ট্রাম্প ভিডিও বার্তায় ইরানের জনগণকে জেগে ওঠার আহ্বান জানালেও মাঠ পর্যায়ে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন এই আগ্রাসন ইরানি জনগণের মধ্যে শাসন ব্যবস্থার প্রতি সমর্থন আরো বাড়িয়ে দিয়েছে। সমরবিদদের বিশ্লেষণ থেকে এটা স্পষ্ট যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে গাণিতিক হিসেব ছিল, অর্থাৎ হামলা করলে ইরান ভেঙে পড়বে, তা বাস্তবে মেলেনি। উল্টো তারা এখন এমন এক চোরাবালিতে আটকা পড়েছেন যেখান থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার পথ ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে।